নমস্কার বন্ধুরা, সিটেট পরীক্ষার বাংলা ক্লাসে আবারও একবার আপনাদেরকে স্বাগতম জানাই। তো আজকে আমরা অতি গুরুত্বপূর্ণ 15টি প্যাডাগজির প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চনে এসেছিল আমাদের পরীক্ষায়। তো কী কী প্রশ্ন এসেছিল এই সবগুলো আমরা এবার জানবো এবং তার কারেক্ট আনসার কী হয় সবগুলো জানবো। তো কনসেপ্টের ক্লাস অলরেডি দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। আজকে কনসেপ্ট নিয়ে আলোচনা করছি না, শুধুমাত্র আমরা এই আনসার যেগুলো প্রশ্ন এসেছিল শুধু প্রশ্ন এবং উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তো অতি গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে, আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বা প্রত্যেকটা প্রশ্নের কারেক্ট আনসার কী হয় আপনারা কমেন্ট বক্সে জানাবেন। এটা হচ্ছে আপনাদের সেলফ অ্যাসেসমেন্ট। ক্লিয়ার? তো চলুন দেরি না করে আমরা সরাসরি প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন, নিচের কোনটি বুনিয়াদী পঠন দক্ষতার অন্তর্গত নয়, অর্থাৎ ফাউন্ডেশনাল রিডিং স্কিল। ফাউন্ডেশনাল রিডিং স্কিল মানে ফাউন্ডেশন বলতে বেস, বেস বলতে একদম ছোট্টবেলায় শিশুদের যেটা শেখানো হয় একদম ছোট্ট ক্লাসে, ধরে নিন আমরা ক্লাস 1 ধরে নিতে পারি, নতুবা আমরা যে ক শ্রেণী বলা হয় বা কেজি যেটা বলা হয় ক শ্রেণী বা কেজি, কিংবা ক্লাস 1-এ আমরা শিশুদেরকে যে শিক্ষণ প্রক্রিয়াটা করাই। তো এখানে রিডিংয়ের অন্তর্ভুক্ত নয় কোনটা? কারেক্ট 4টা আছে, কোনটা নয়? 1 নম্বর হচ্ছে অর্থ উদ্ধার মানে ডিকোডিং, তারপর হচ্ছে শব্দ শনাক্তকরণ ওয়ার্ড রিকগনিশন, রূপতত্ত্ব মানে মরফোলজি, তারপর আমাদের আছে শব্দভাণ্ডার গঠন অর্থাৎ রিডিং ভোকেবুলারি। আমরা একদম ছোট্টবেলায় শিশুদেরকে আমরা কোন জিনিসটা শেখাই না, এটা হচ্ছে ফান্ডা। সবচেয়ে ছোটোবেলায় আমরা কি শেখাই না ভাই? দেখুন, প্রথমে আমাদের জানতে হবে হোয়াট ইজ রিডিং। হোয়াট ইজ রিডিং আমাদের জানতে হবে। রিডিং মানে কি? রিডিং হচ্ছে পঠন। আমি একটা জিনিস দেখে থেকে পড়ে নিলাম, এটা আমার রিডিং হয়ে গেল, এটা কি আদৌ রিডিং? এটাকে রিডিং বলা যাবে না। তো স্যার রিডিং কোনটা? রিডিং হচ্ছে আমি একটা প্যারাগ্রাফ কিংবা একটা লাইন কিংবা একটা শব্দ যাই কিছু হোক না কেন আমি পড়লাম, পড়ার পরে যদি আমি তার অর্থটা বুঝতে না পারি তাহলে এখানে পড়ার কোনো মানে হলো না। যদি কোথাও লেখা থাকে যে এখানে গাড়ি রাখিবেন না, রাখিলে 500 টাকা জরিমানা, এটা আমি পড়লাম, পরে আমি অর্থ কিছু বুঝলাম না, না বুঝার ফলস্বরূপে আমি সেখানে গাড়িটা রেখে দিয়ে গেলাম। তো গাড়িটা রাখার ফলস্বরূপে আমার কিন্তু 500 টাকা জরিমানা হয়ে গেল। তো এই যে আমার লেখাটা ছিল, এই লেখাটা যে পড়লাম, পড়ার কি কোনো মাহাত্ম্য থাকলো? পড়ার কি কোনো ভ্যালু থাকলো? তো যদি আমি অর্থটা বুঝি তাহলে আমি এখানে গাড়িটা রাখবো না আর আমার ফাইনও হবে না। ক্লিয়ার? তো এইভাবে রিডিং হচ্ছে কি? রিডিং হচ্ছে উইথ আন্ডারস্ট্যান্ডিং। রিডিংটা পড়ার পর একটা জিনিস পড়ার পর সেই জিনিসটার অর্থটা আমাকে বুঝতে হবে। তো রিডিংয়ের ক্ষেত্রে প্রথমেই আমাদের ডিকোডিং লাগছে, শব্দ অর্থ উদ্ধার বা সংকেত উদ্ধার আমাদের করতে হবে। ওয়ার্ড রিকগনিশন, ওয়ার্ড যদি না চিনে, শব্দ যদি না চিনে তাহলে শব্দ পড়বে কী করে? রিডিং ভোকেবুলারি শব্দভাণ্ডার গঠন, রিডিংয়ের শব্দভাণ্ডার গঠনও কিন্তু অতি গুরুত্বপূর্ণ, কিন্তু রূপতত্ত্ব বা মরফোলজি এটা হচ্ছে একটু অ্যাডভান্স লেভেলে, যেটা ছোটোবেলায় শিশুদেরকে সেটা না দিলেও হয়, চলে। কেমন? তো পরবর্তী প্রশ্ন আমরা দেখি। তো পরবর্তী কোয়েশ্চেন নাম্বার 2-তে দেওয়া আছে কি প্রশ্ন দেখে নেওয়া যাক। একজন শিক্ষক কিংবা শিক্ষিকা তার শিশু শিক্ষার্থীদের ভাষা অর্জনের জন্য প্রথম বছরগুলিতে নির্দেশ অথবা প্রোৎসাহনের আকারে তাদের যেমন বলা হবে তেমনি করতে বলেন। এখানে তিনি কি অনুসরণ করছেন? অর্থাৎ যদি একটা কবিতা যদি একটা থাকে যে হাতের আঙ্গুল ছুঁই, পায়ের আঙ্গুল ছুঁই, হাঁটুর কোনোই ছুঁই, এই ধরনের একটা কবিতা ছিল, ঠিক আছে? মাথা আমাদের এক, ঠিক আছে? হাত আমাদের দুই, চোখ আমাদের দুই, ঠিক আছে না? হাতের আঙ্গুল 5। এই যে আমরা কবিতাটা বলবো, যেমন মাথা আমাদের এক বলে আমি মাথাতে স্পর্শ করব, তখন শিশুটা বুঝতে পারবে যে ওটা হচ্ছে মাথা, একটা মাথা। যদি বলি পাও আমাদের 2, তাহলে আমরা কী করব? পায়ে হাত দেব, 2 পায়ে হাত দেব, তখন শিশুটা বুঝতে পারবে যে এটাকে পা বলে। যদি আবার বলি যদি হাতের আঙ্গুল 5, তারপরে হাতের আঙ্গুলগুলো দেখিয়ে বা হাতের আঙ্গুলে এক হাত দিয়ে আরেক হাতের আঙ্গুলে স্পর্শ করে টাচ করে দেখিয়ে দেব যে হাতের আঙ্গুল কী করে 5 হয়। এই যে আমরা কাজটা করলাম, এই সমস্ত কাজটা কোন নীতির মধ্যে পড়ছে বা কী অনুসরণ করছেন এখানে শিক্ষক? নিজে করো কৌশল, সামগ্রিক শারীরিক প্রতিক্রিয়া নীতি, করে শেখা নীতি, নাকি গল্প কথন নীতি? তো কারেক্ট আনসার কী হবে? খুব তাড়াতাড়ি আপনারা কমেন্ট বক্সে জানান, তবে খুব তাড়াতাড়ি জানান কারেক্ট আনসার কী হয়ে যেতে পারে। এখানে কারেক্ট আনসার হবে টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ, অর্থাৎ ফিজিক্যালি তিনি যেটা বলছেন সেটা তিনি করছেন। যদি বলেন যে হাত আমাদের 1, তারপর হাত আমাদের 2, সেটা বলে তিনি হাতে স্পর্শ করছেন। পা আমাদের 2 বলে তিনি পায়ে স্পর্শ করছেন, অর্থাৎ তিনি ফিজিক্যালি রেসপন্স করছেন। তো কারেক্ট আনসার এখানে হয়ে গেল কি? ফিজিক্যাল রেসপন্স বা টোটাল ফিজিক্যাল রেসপন্স অ্যাপ্রোচ। তো এই ধরনের প্রশ্ন কিন্তু আপনাদের পরীক্ষায় আসবে, খুব ভালো করে প্রশ্নগুলো দেখে নিন। ভাষা হচ্ছে ড্যাশ এর সামাজিক উপায় বা সোশিয়াল টুলস।
ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ সোশিয়াল টুলস। তো ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা কিসের সামাজিক উপায়? ব্যাখ্যা, নাকি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া বা ইন্টারেকশন, নাকি ইন্টিমেশন মানে জ্ঞাপন বা ইন্টারফারেন্স মানে হস্তক্ষেপণ? কারেক্ট আনসার কী হবে কোয়েশ্চেন নাম্বার 3? খুব তাড়াতাড়ি আপনারা বলুন তো কোয়েশ্চেন নাম্বার 3 কী হয়ে যাবে? ভাষা মানে ল্যাঙ্গুয়েজ। আমরা যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ যেটা আমরা প্রয়োগ করি, আমরা যে ভাষা ব্যবহার করি, ভাষা মানে কি? হোয়াট ইজ ভাষা? যদি আমরা এক কথায় বলি ভাষা কি, তো মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে ভাষা বলে আমরা ছোটোবেলায় শিখেছিলাম। কি শিখেছিলাম স্যার? যে মনের ভাব প্রকাশ করার মাধ্যমকে কি বলা হয়? ভাষা বলা হয়। তো এই মনের ভাবটা যদি প্রকাশ করি, তো মনের ভাব আমি কাকে প্রকাশ করব? কোনো একজনকে প্রকাশ করব বা অনেকজনকে প্রকাশ করব, তাই তো? হয়তো আমি যদি একটা বই লিখি, তো এই বইটা কিন্তু অনেকজন পাঠক পাঠ করে আমার মনের ভাবটা বুঝতে পারবে। বা আমি যদি কাউকে কিছু বলি, তাহলে সে কী করবে? আমার কথাটা সে বুঝতে পারবে, আমার মনের ভাবটা বুঝতে পারবে, যার জন্য ভাষা ব্যবহার করছি। তো আলটিমেটলি আমি কী করলাম? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়া বা ইন্টারেকশনের একটা সামাজিক উপায়। আমি যে উপায়ে আমি শিশুদের সঙ্গে কথা বলতে পারবো বা ভাষাটা আমি কেন ইউজ করব? ভাষাটা আমি কাউকে কিছু বোঝানোর জন্য ইউজ করব। তো এখানে যদি পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা ইন্টারেকশন না হয়, তাহলে কিন্তু সেটা আমার ভাষাটা কেউ বুঝলো। আমি এমন একটা কিছু আমি এমন একটা কিছু আপনাকে বললাম, কিং চাং লুং লং পাং, আপনি কিছু বুঝতে পারলেন? কিছু বুঝতে পারলেন না, তার মানে এটা আমার ভাষা নয়। ক্লিয়ার? আপনি কিছু বুঝতে পারেন, আমি এমন কিছু বলবো যেটা আপনি বুঝতে পারবেন, সেটা হচ্ছে কি? ভাষা। তো ভাষা হচ্ছে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া বা মিথস্ক্রিয়ার একটা সামাজিক উপায়। মিথস্ক্রিয়া মানে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া, মানে আপনি একদম আমি কী কথা বললাম সেগুলো যেন একে অপরে আমরা জিনিসগুলো বুঝতে পারি, এটা হচ্ছে কারেক্ট। তারপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 4-এ দেখা যাক। কোনো পাঠ পড়ে তার অন্তর্গত যেটা পুঙ্খানুপুঙ্খতা, নাম, ধাম, দিনক্ষণ খুঁজে বের করার সামর্থ্যকে কি বলা হয়? এটা বৈশ্বিক অনুধাবন, নাকি স্থানিক অনুধাবন, নাকি প্রতীয়মানতার নির্ণয়, নাকি পাঠটির ব্যাখ্যাকরণ? তো কোয়েশ্চেন নাম্বার 4 এই ক্ষেত্রে কারেক্ট আনসার কী হবে একটু বলুন তো ভাই? কোয়েশ্চেন নাম্বার 4, তো যেখানে স্থান নিরূপণ করতে হবে, নাম নিরূপণ করতে হবে, ধাম নিরূপণ করতে হবে, বা কোনো দিনক্ষণ খুঁজে বের করতে হবে বা নিরীক্ষণ করতে হবে, এটাকে বলা হয় স্থানিক অনুধাবন বা লোকাল কম্প্রিহেনসিভ। ক্লিয়ার? এক একটা পার্টিকুলার জিনিস যদি আমরা করি, তাহলে সেটা হবে কি? লোকাল কম্প্রিহেনশন ইজ দ্য রাইট আনসার। তারপর কোয়েশ্চেন নাম্বার 5-এ দেখি, কোনো শিক্ষক শিক্ষিকা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের পঠন উপভোগ এবং সংশ্লিষ্ট ধারণাটিকে আরও ভালোভাবে আয়ত্তীকরণের জন্য একটি দীর্ঘ নিবন্ধ পড়তে দিলেন। এখানে তিনি কি চর্চা করেছিলেন? তিনি কী করেছিলেন? শিক্ষার্থীদের পঠন উপভোগ করানোর জন্য তাদের কি করলেন? একটা কনসেপ্ট দিলেন, এবং কনসেপ্টটা আরও ভালোভাবে যাতে তার মধ্যে বিল্ড আপ হয় কিংবা আয়ত্তীকরণ হয়, অ্যাকুইজিশন হয়, যার জন্য তিনি তাকে একটা দীর্ঘ নিবন্ধ কিংবা একটা আর্টিকেল পড়তে দিলেন। এখানে তিনি কি চর্চা করছেন? এক্সটেন্সিভ রিডিং বা ব্যাপক পাঠ, ইন্টেনসিভ নিবিড় পাঠ, জিক্স রিডিং বা পরস্পর নির্ভর পার্টনার রিডিং বা অংশীদারি পাঠ। তো রিডিংয়ের ক্লাসে আমরা এই সবগুলো ডিসকাস করেছি, স্ক্যানিং কি, স্কিমিং কি, তারপর ইন্টেনসিভ কি, এক্সটেন্সিভ কি, সবগুলো আলোচনা করেছি। তো এখানে দেখুন তিনি বিস্তারিতভাবে জানার জন্য তিনি তাকে বিস্তারিতভাবে জানাতে চাইছেন। তো বিস্তারিতভাবে মানে ব্যাপক পাঠ বা এক্সটেন্সিভ রিডিং ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, শিশু শিক্ষার্থীদের নতুন শব্দাবলী শেখানোর জন্য শিক্ষক বা শিক্ষিকা বাস্তব বস্তু সামগ্রী ব্যবহার করেন। বাস্তব বস্তু সামগ্রী মানে কি? রিয়েল লাইফে যে জিনিসগুলো প্রয়োগ হয়। যেমন ধরুন আমি শিশুকে কিছু একটা শব্দ, যেমন আমি শিশুকে ম্যাঙ্গো শেখাতে চলেছি। ম্যাঙ্গো, ম্যাঙ্গো মানে কি? আম। তো আমের ধারণাটা আমি শিশুকে দিতে গিয়ে আমি গাছ থেকে একটা আম নিয়ে আনলাম, আমটা তাকে দিলাম এবং বললাম যে এটা হচ্ছে আম। তো এই ধরনের বাস্তব বস্তু সামগ্রী আমি ব্যবহার করলাম। বা শিশুকে যদি আমি একটা কাঠ শেখাতে চাই, হোয়াট ইজ কাঠ বা উড, যেটাকে বলা উড মানে কাঠ বা লাকড়ি যাকে বলা হয়। তো এক টুকরো কাঠ যদি আমি তার সামনে নিয়ে আনি, যে এই দেখো এটা হচ্ছে কাঠ, এটাকে উড বলা হয়। এটাকে কি বলা হয়? কাঠ। এটা হচ্ছে কাঠ এবং এটাকে উড বলা হয়। তো এই ধরনের বাস্তব বস্তু সামগ্রী যদি আমরা ব্যবহার করে শিশুদেরকে শেখাই, তো এটা শিশুর যে শিক্ষণ প্রক্রিয়াটা সেটা খুব ভালো হয়। তো যার কারণে এখানে নিচের অ্যাকর্ডিং টু অপশন এখানে কারেক্ট আনসার কী হবে? কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার 6। আমি অলরেডি বলতে বলতে আনসারটা কিন্তু বলে দিয়েছি।
এবার আপনারা একটু ভাবুন তো কারেক্ট অ্যান্সার কী হতে পারে। এটি শব্দগুলির সঠিক উচ্চারণ শেখাতে সাহায্য করে। আমি তাকে ম্যাঙ্গো দিলাম এবং ম্যাঙ্গো শেখাতে গিয়ে একটা ম্যাঙ্গো আমি তার সামনে আনলাম, এই ম্যাঙ্গো আমি উচ্চারণই করলাম না, এতে কি তার উচ্চারণটা কি সে শিখতে পারলো? মোটেই না। কেবল বাস্তব বস্তু সামগ্রীর মাধ্যমে শব্দভাণ্ডার গড়ে তুলতে পারি। যখনই প্যাডাগজিতে যখনই আমরা কেবল দেখব, অনলি দেখব, মুখস্থ করা দেখব, এই শব্দগুলো হচ্ছে নেগেটিভ। তো আমরা যে শিশুদেরকে শব্দ শেখাবো শুধুমাত্র এই বাস্তব বস্তু সামগ্রী দিয়ে কি শেখানো যায়? আর কি কোনোভাবে শেখানো যায় না? এইগুলা প্রয়োগ করলে শেখালে ভালো হয়, কথা ঠিক। শিশুরা খুব ভালো করে বুঝতে পারে, জিনিসটা খুব তাড়াতাড়ি আয়ত্ত করতে পারে, রপ্ত করতে পারে, শিখতে পারে, এটা কথা সত্য। কিন্তু শুধুমাত্র যে এটা দিয়ে যে শেখাতে হবে এটা তো কোনো কথা নয়, তার মানে এটা হচ্ছে ক্যান্সেল। শিশু শিক্ষার্থীর বিমূর্ত চিন্তা করতে সমর্থন নয়। শিশুটা কেন বিমূর্ত চিন্তা করতে সমর্থন হয়? শিশুরা কিন্তু অনেক সময় বিমূর্ত চিন্তা করতে সমর্থ থাকে। তো অপশন নাম্বার 1, 2, 3 ক্যান্সেল, অপশন নাম্বার ডি অটোমেটিক কারেক্ট আনসার। তো ডিতে কী বললো দেখি। এটি শিক্ষার্থীদের বাস্তব জীবনে দেখা বস্তু সামগ্রীর সঙ্গে সংশ্লিষ্ট শব্দাবলীর সংযোগ সাধনে সাহায্য করে। এই যে বাস্তব জীবনে সে জিনিসটা যেটা দেখেছে, যেমন ম্যাঙ্গো আম, সে যখন আমটা যখন দেখে নিয়েছে, ঠিক আছে, আম অঙ্কন করতে পারছি না ভাই, যাই হোক এটা একটা আম, ধরে নেবেন এটা একটা আম। তো এই আমটা যখন আমি তার হাতে দেব আর যখন বলবো যে এটা হচ্ছে আম, তখন এই যে ফিজিক্যাল অবজেক্ট যেটা বাস্তব জীবনে সে জিনিসটা যেটা দেখেছে তার সঙ্গে এই যে কানেকটিভ ওয়ার্ড যেটা আম, এটার সংযোগ সাধন খুব ভালো হবে, যার ফলে তার শিখন প্রক্রিয়াটা খুব ভালো হবে এবং সে মানে বেশ কয়েকদিন বেশি দিন সেটা মনে থাকবে, হয়তো বা আজীবন তার সেটা মনে রাখতে পারবে। ক্লিয়ার? কোনো নতুন ভাষা শিখতে শুরু করার একটি সময় পর্বে শিক্ষার্থী ভাষাটি বুঝতে পারে কিন্তু বলতে পারে না। এই সময় পর্বটিকে কী বলা হয়? একটা নতুন ভাষা যখন আমি একটা শিশুকে শেখাতে যাই তখন শিশুটা কী করে ভাষাটা বুঝতে পারে কিন্তু সে ভাষাটা বলতে পারে না। এই যে শিশুটা বুঝতে পারছে কিন্তু বলতে পারছে না, এই যে সময়, এই সময়কে আমরা কি বলি? কোয়েশ্চেন নাম্বার 7। এই সময়টা হচ্ছে তার সাইলেন্ট পিরিয়ড। ঠিক আছে ভাই, সাইলেন্ট পিরিয়ড হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট, একজন কার্যকর বা ফলপ্রদ ভাষা শিক্ষক তিনি কি করবেন? একজন অর্থাৎ ভালো ভাষা শিক্ষক, ঠিক আছে, ভালো ভাষা শিক্ষক তিনি কি করবেন? অ্যাকর্ডিং টু অপশন আমরা দেখি কারেক্ট আনসার কি দাঁড়াচ্ছে আমাদের। অপশনগুলো একবার পড়ুন, কারেক্ট আনসার কি আমাদের আগে কমেন্ট বক্সে দেওয়ার চেষ্টা করুন। তো শিশুদের পাঠ্যপুস্তকে সমস্ত প্রশ্নের উত্তর শিখিয়ে দেবেন। পাঠ্যপুস্তকের সবগুলা উত্তর শিখিয়ে দিলে ভাষা শিক্ষা 100%? মোটেই না। শিখন কার্যে পাঠ্যপুস্তকের সঙ্গে সঙ্গে অন্যান্য উপাদানও ব্যবহার করবেন। বড়িয়াবাদ ভাই, যখন তিনি শিখন কার্যে যখন তিনি পাঠ্যপুস্তক ব্যবহার করছেন তার সঙ্গে সঙ্গে তিনি অন্য জিনিসগুলো বা অন্য উপাদানগুলোও তিনি কী করবেন? ব্যবহার করবেন। এটা বড়িয়াবাদ। কেবলমাত্র, আবার বলেছিলাম যে কেবলমাত্র যেখানে থাকবে এটা আমরা কেটে দেবো, বাকি অপশনগুলো আমরা, বাকি যে লাইনটা ছিল আমার পড়ার দরকারই নেই। সম্পূর্ণভাবে অনুমোদিত বইটির উপরে, বইয়ে যা আছে সেটা হবে। বই ছাড়া আমি বাইরে এক অক্ষরও পড়াবো না, সেটা কি আদৌ সম্ভব? আমরা কিন্তু যখন আমরা পাঠ্যপুস্তকের যখন কিছু আমরা শিশুদের পড়াই, তো পাঠ্যপুস্তক ছাড়াও কিন্তু অনেক কিছু অপ্রাসঙ্গিক কিছু জিনিস আছে, এগুলো কিন্তু আমরা শিশুদেরকে পড়াই। পাঠ্যপুস্তক ছাড়াও কিন্তু অনেক জিনিস আমরা শিশুদেরকে শিখাই বা পড়াই। তো সুতরাং এখানে অপশন নাম্বার 4 হলো না কারেক্ট আনসার। তো অপশন নাম্বার 2 এখানে হয়ে যাবে কি আমাদের কারেক্ট আনসার। অপশন নাম্বার 2 ইজ দ্য রাইট আনসার অফ দিস কোয়েশ্চন। একজন শিক্ষক তার ছাত্রছাত্রীদের ভাষা সংক্রান্ত কাজগুলি একটি ফোল্ডারে রাখেন। ওয়া, বড়িয়াবাদ ভাই, তার ভাষা সংক্রান্ত কাজগুলো একটা ফোল্ডার কিংবা একটা ফাইলে রাখেন। ফাইলও পরীক্ষায় আসতে পারে কিংবা একটা ফোল্ডারও আসতে পারে। ফাইল ফোল্ডার একই জিনিস। পরে তাদের ভাষা সংক্রান্ত অর্থাৎ কৃতি যে অ্যাচিভমেন্ট মূল্যায়নের জন্য এটা ব্যবহার করেন। এই মূল্যায়নের এই পন্থাটি কী নামে পরিচিত? কোয়েশ্চন নাম্বার 9। কনসেপ্টের কিন্তু সবগুলো ক্লাস আপনাদের দেওয়া আছে, অনুরোধ করব আপনারা দয়া করে দেখে নেবেন। তো যখন তার শিশুটা যে সকল ভালো কাজ যতগুলা করলো, সেই কাজগুলা যখন আমরা একটা ফোল্ডারে যখন আমরা রাখি, একটা ফাইল কাভারে যখন আমরা রাখি, ফাইলের মধ্যে সেভ করে, তখন সেটাকে বলা হয় কি পোর্টফোলিও মূল্যায়ন। এবং এই পোর্টফোলিওটা দেখে পরবর্তী সময়ে আমরা তাকে তার অলরাউন্ড ডেভেলপমেন্ট বা সার্বিক বিকাশ যেটা হয়, অলরাউন্ড অ্যাচিভমেন্ট যেটা রয়েছে, এটা আমরা বিচার করি যে শিশুটা কতটুকু অগ্রসর রয়েছে, কতটুকু এগিয়ে রয়েছে, কতটুকু পিছিয়ে রয়েছে, সেটা আমরা তার পোর্টফোলিও বিচার করে আমরা সেটা বুঝতে পারি।
যে পদ্ধতি লক্ষ্য ভাষা অর্থাৎ টার্গেট ল্যাঙ্গুয়েজ শিখনে মাতৃভাষা হস্তক্ষেপ করতে দেয় না সেটা কি? অর্থাৎ মাতৃভাষা হস্তক্ষেপ করতে দেয় না কোন পদ্ধতিতে? এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় এসেছে, সেটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটু ভালো করে মাথায় রাখবেন। এটা কারেক্ট আনসার হবে ডাইরেক্ট মেথডে। ডাইরেক্ট মেথডে মাতৃভাষার কোনো প্রভাব ফেলে না। যে ডাইরেক্ট মেথডে যখন আমরা পড়াবো, যে ভাষা দেওয়া আছে ওই ভাষাতেই কিন্তু আমাদের শিশুকে শিক্ষাদান করতে হবে। সেখানে আর কোনো ভাষা ট্রান্সলেট করে, মাতৃভাষা ট্রান্সলেট করে সেখানে বোঝানোর কোনো অপরচুনিটি নাই। ডাইরেক্ট মেথডে মাতৃভাষার কোনো হস্তক্ষেপ নাই। ক্লিয়ার? রিমিডিয়াল টিচিং বা নিরাময়মূলক শিক্ষণটা আসলে কি? শিক্ষার্থীর শিখন ধারায় অনুপ্রবিষ্ট ফাঁকগুলিকে দূরীভূত করা, ভুল বোঝা ধারণাগুলি শুধরে দেওয়া, শ্রেণীর সমরূপিতা রক্ষায় সাহায্য করা, নতুন ভাষাগত উপাদানগুলির সঙ্গে পরিচয় ঘটানো। তো রিমিডিয়াল টিচিং মানে কি? শিক্ষার্থীর শিখন ধারায় যে ফাঁকগুলো রয়েছে সেগুলিকে ভরাট করা। ক্লিয়ার? রিমিডিয়াল টিচিং। নেক্সট, যে শিক্ষণগত অক্ষমতাটি পড়ার, ব্যাখ্যা করার বা অক্ষর প্রতীকসমূহ চিনতে অসুবিধা হয় সেটা কি? পড়া মানে রিডিং ডিসঅর্ডার। আমরা যে শিক্ষণ অক্ষমতা যে চ্যাপ্টারটা দিয়েছি এখানে আপনারা পাবেন যে পড়ার অক্ষমতা রিডিং ডিসঅর্ডার যদি হয় তখন সেটা কি হবে? সেটা হবে ডিসলেক্সিয়া। সেটা সবসময় মাথায় রাখবেন। কারেক্ট আনসার রিডিং হলে ডিসলেক্সিয়া, আর যদি গাণিতিক হয় তাহলে ডিসক্যালকুলিয়া। ক্লিয়ার? রাইটিংয়ের হলে কী হবে? ভাষা সংক্রান্ত হলে হবে ডিসফাসিয়া। ঠিক আছে? আর যদি রাইটিং হয় তাহলে হবে ডিসগ্রাফিয়া। নিচের কোন বিকল্পটি ভাষা শিক্ষণ শ্রেণীতে মুদ্রণ সমৃদ্ধ পরিবেশের অন্তর্গত? কোয়েশ্চেন নাম্বার 14। মুদ্রণ, যেমন সাইনবোর্ড, প্লেকার্ড, লেবেল। সাইনবোর্ড যদি কোথাও দেখে তখন সেটা একটা লিখিত আকারে থাকে, মুদ্রিত আকারে থাকে সাইনবোর্ড। তো যেহেতু সাইনবোর্ডটা মুদ্রিত আকারে থাকে তো সাইনবোর্ডটা দেখে সে কী করতে পারে? সে ভাষাটা শিখতে পারে, বুঝতে পারে, পড়তে পারে, তাই তো? সুতরাং এখানে কারেক্ট আনসার হবে অপশন নাম্বার 2। নেক্সট, আজকের ক্লাসের শেষ প্রশ্ন। প্রথম প্রজন্মের শিক্ষার্থী অর্থাৎ দ্য ফার্স্ট জেনারেশন লার্নার কাদের বলা হয়? প্রথম প্রজন্মের শিক্ষার্থী তাদের বলা হয় যারা তাদের পরিবারের মধ্য থেকে প্রথম, অর্থাৎ তার পরিবারে কেউ কোনোদিন বিদ্যালয়ে যায়নি, সেই প্রথম স্কুলে গিয়েছে, ভর্তি হওয়ার জন্য প্রথম স্কুলে আসে, বিদ্যালয়গত প্রস্তুতি প্রকল্পে যোগদানের জন্য স্কুলে আসে, সংশ্লিষ্ট ভাষাটি স্কুলে এসে প্রথম শিখে। তো প্রথম প্রজন্মের শিক্ষার্থী বা ফার্স্ট জেনারেশন লার্নার বলতে আমরা কি বুঝি? কোয়েশ্চেন নাম্বার 15-এ কী বলেছে? এটা কারেক্ট আনসার হবে অপশন নাম্বার এ। তাদের পরিবারের মধ্য থেকে সে প্রথম যে স্কুলে আসে সেটাকে বলা হবে কি? ফার্স্ট জেনারেশন লার্নার। ক্লিয়ার? তো এই ধরনের প্রত্যেকটা ক্লাস আমরা প্রতিদিন আমাদের ইউটিউব চ্যানেলে আসবে। ঠিক আছে? তো আপনারা নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। প্রতিদিন আমরা কনসেপ্টের ক্লাস আমরা দিয়েছি, আরও দেব। তাছাড়া এই ধরনের প্র্যাকটিস আর অনেক বেশি বেশি প্রশ্ন আমরা প্র্যাকটিস করব। সিলেট পরীক্ষার বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আমরা এই চ্যানেলে প্রোভাইড করব। সুতরাং সাথে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। জয় হিন্দ।